মিস্টার বিস্ট সবাই শুনবেন, আপনারা এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন। আপনাদের মধ্যে যিনি সবার শেষে এই দোকান থেকে বের হবেন তিনি জিতে নেবেন ওখানে রাখা $2,50,000। এটা বেশ মজার হবে। আমি এদের কাউকেই চিনি না, এরা আমার বন্ধু নয়, স্রেফ সাধারণ ক্রেতা। আমি নিশ্চিত এদের মনে অনেক প্রশ্ন আছে। চলুন এদের সাথে কথা বলি। আপনি কি জানেন যে আপনি এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন? মিস্টার কি $2,50,000 জন্য আপনারা কতদিন এখানে থাকতে রাজি আছেন? একদম শেষ পর্যন্ত। বছরের শেষ অবধি। যতটা সময় লাগা দরকার। মিস্টার বিস্ট কে? আপনি কলেজ পাস করেছেন, আপনার কোনো জব নেই। কোনো চাকরি নেই। শুনে সত্যিই খারাপ লাগলো, কিন্তু দোকানের অন্যদের কাজ আছে। আমি যদি এখনই কাজে না যাই তবে এর পরে আমার আর চাকরি থাকবে না। আমি এখানে আছি তার মানে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই যে আমার ম্যানেজার, আমি আচ্ছা, ওনাকে বোঝানোর ঠিক আছে, চেষ্টা কথা করছি যে বলা আমাকে যাক। এখানে ম্যাম। থাকতেই হবে। আচ্ছা, আপনি কি ওকে জেতার সুযোগ দেবেন? ওকে কাজে আসতেই হবে। তাই যারা অংশ নিতে পারলেন না বা চাইলেন না, আচ্ছা আপনি কি চলে যাবেন নাকি কম্পিট করবেন? না, আমি হয়তো কম্পিট করব না। ঠিক আছে, তাহলে কার্ডটা ভরে নিন, কারণ আপনার সব গ্রসারি একদম ফ্রি। সত্যি তাই? ফ্রি গ্রসারি এনজয় করুন। আমাদের প্রথম কাস্টমার চলে যাচ্ছেন। আর যখনই সবাই জানতে পারলো যে গ্রসারি ফ্রি, তখন অনেক মানুষই চলে গেল। একবার ওই লাল দাগ পেরোলেই আপনি এলিমিনেট হয়ে গেলেন। ঠিক আছে, উনি এলিমিনেট হয়ে গেলেন। অনেকেই দেখছি একে একে চলে যাচ্ছেন, কিন্তু এখানে উপস্থিত বাকিদের জন্য এই চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। শুরুতে আমাদের কৌশল ছিল যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে আমরা নেওয়া। একটা ঘর বানাবো। না, ওটা তো আমাদের। আমি ঘর বানানো শুরু করেছি, কিছু লোকের থাকার মতো ঘর একটা তৈরি হবে। সবে প্রথম দিন আর এর মধ্যেই দল বানানো শুরু হয়ে গেছে। তোমরা চারজন কি এক দলে? আমি তোমাদের ছেড়ে যাব না, আমাকেও ছেড়ো না। টিম হিসেবে থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো। পুরো স্টোরটা যেন ধীরে ধীরে দুর্গে পরিণত হচ্ছে। পেছনে যাদের দেখছেন এরা তো একটা সত্যি দুর্গ বানিয়ে ফেলেছে, যার নাম দিয়েছে ওরা ফোর্ট ফ্রিজি, কারণ ওখানে খুব ঠান্ডা। এটা আমাদের হাইটেক সিকিউরিটি সিস্টেম হতে চলেছে। কেউ যদি ঢোকার চেষ্টা করে তাহলে এটা সরে যাবে, আমাদের ঘুম ভেঙে যাবে। আমাদের বিছানা রেডি আর দলও তৈরি। ওই দিকের দলটা কিন্তু আমাদের উপরে নজর রাখছে। আপনারা যদি ভাবেন আমরা এটা কিভাবে করলাম, এই গ্রসারি স্টোরটা কেনার ঠিক পরেই আমি সব জিনিসের দাম 50% কমিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম স্রেফ অর্ধেক দামে কিছু বাজার করে নিয়ে চলে যাব। এই জন্য স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করেছিল। আর স্টোরে প্রথম রাত আসতেই এখানে থাকা কতটা কঠিন সেটা সবাই বুঝতে শুরু করলো। আইফোনের চার্জার কার কাছে আছে? আমি $10 দেব। বেস্ট ফ্রেন্ডের সাথে ফেস টাইমে কথা বলছি। তোমার চার্জ মাত্র 20%। একবার ফোন বন্ধ হলে কিন্তু সব শেষ। চার্জ এই শেষ। স্টোরে কিন্তু কোনো ফোনের চার্জার নেই। ও ঠিকই বলেছে। কন্টেস্ট্যান্টদের এই স্টোরের ভেতরে থাকা যে কোনো কিছু ব্যবহার করার অনুমতি ছিল, তোমাদের কাছে কি স্লিপিং ব্যাগ আছে? আর তাদের উপর নির্ভর করছিল যে তারা সবকিছু ভাগ করে নেবে নাকি নিজেদের জন্যই রাখবে। মানুষ এসে তোমার জিনিস ছিনিয়ে নিতে পারে, এটা একটা যুদ্ধ। ঠিক আছে সবাই, এই গ্রসারি স্টোরে আপনাদের প্রথম রাতটা ভালো কাটুক এই কামনাই করি। এখনো পর্যন্ত 33 জন টিকে আছেন। গুড লাক। আশা করি প্রথম রাতে আপনাদের ভালো ঘুম হবে। আমি কখনো গ্রসারি স্টোরে ঘুমাইনি, তাই পরবর্তী দিনগুলো যখন তারা এই স্টোরে কাটাতে শুরু করলো, তারা একে অপরের দুর্গগুলো ভেঙে দিচ্ছিল ও এগুলো ফেলো তো। এইসব কি হচ্ছে? আর একে অপরের ঘুমে বাধা দিচ্ছিল। মাথাটা খারাপ হয়ে গেছে। তারা ঠিক সেটাই করছিল যা করা দরকার ছিল। আমি এই সেঞ্চুরির সেরা জবাবটা পেতে চলেছি। এই প্রতিযোগিতায় টিকে থাকতে আমি সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা ওরা যতদিন চায় ততদিন চলতে পারে। গত রাতে ফোর্ট ফ্রিজি অনেক উন্নত হয়ে গেছে। ফোর্ট ফ্রিজি, ফ্রিজি বয়েজ ফর লাইফ। ওরা কি সত্যি তোমাদের সব মিটের দখল নিতে দেবে? আমার মনে হয় না ওদের আর কোনো উপায় আছে। ওরা যদি বিনিময়ে কিছু দিতে চায় তবে আমরা রাজি আছি। আর শুধু ফোর্ট ফ্রিজি বড় হচ্ছিল না, যখন তারা স্টোরের পেছনে মিট জোনের কাছে ক্যাম্প করেছিল, তখন অন্য একটা দল তাদের ঘাঁটির জন্য বেশ মজার একটা জায়গা খুঁজে পেল। যখন তারা ম্যানেজারের ফাঁকা অফিসটা খুঁজে পেল, ওটার চেহারাই বদলে দিল তারা। আমরা নিজেদের এই ঘরে বন্দি করে নিচ্ছি। আমাদের কাছে গোটা রেফ্রিজারেটর সেটআপটা আছে, তার সাথে একটা আস্ত শপিং ট্রলিও। ম্যানেজারের অফিসের ঠিক পাশেই ছিল বাবা আর ছেলের একটা ছোট্ট দল। তুমি কি জেতার জন্য লড়বে নাকি চলে যাবে? মনে হচ্ছে আমাকে চলে যেতে হবে, আমার স্কুল আছে, কাজ আছে। আচ্ছা, আপনার কি কাজ আছে? আমি ছুটি নিয়ে নেবো, আমি আরো কিছুদিন থাকছি। আর প্রডিউস সেকশনে ছিল একটা দল যার নাম ছিল দ্য ইনোভেটরস, যার একজন সদস্য প্রেগনেন্ট অবস্থায় এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। আজ আমার 11 সপ্তাহ পূর্ণ হলো। হয়তো এই প্রথম বিস্ট বেবি। আর গলিগুলোতেও কিছু বাড়তি দল ছিল। তোমরা তো একদম ব্যারিকেডের মধ্যে রয়েছো, মনে হচ্ছে ঠিক যেন জম্বি অ্যাটাক শুরু ও হয়েছে। হ্যাঁ, আমরা চারদিক বন্ধ করে নিয়েছি, আমরা তৈরি। গুড মিথিক্যাল মর্নিং বন্ধুরা। আমাদের $2.5 লক্ষ লাইনে আছে। এখন চাইলে যেতে পারেন, যদি থাকার ইচ্ছে না থাকে তবে এখনই চলে যান। ঠিক আছে, টাটা। হ্যাঁ বস, আমি এখানে চিরকাল থাকতে রাজি। তৃতীয় দিনের সকালে মানুষ এই স্টোরে ঘুমানোর বিভিন্ন অদ্ভুত সব উপায় বের করতে শুরু করলো। বা ওরা এখানে দুটো চমৎকার বিছানা বানিয়ে নিয়েছে। বুদ্ধি আছে তো? আরে তুমি তো দেখছি তাকের উপর ঘুমাচ্ছ। হ্যাঁ, এটাই আমার পুরোপুরি বিছানা। এটাই এখন নতুন ঘুমানোর ব্যবস্থা। পেছনের এই সেটআপটা সত্যিই দারুণ। এই জিনিসটা ন্যাপকিন দিয়ে ভরা। এটা সুন্দর নরম একটা বালিশ। ওদিকের বাচ্চাগুলো কি বিছানা শেয়ার করছে না? ওরা তোমাকে চেয়ারে ঘুমোতে বলছে। হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। কিন্তু কিছু মানুষ এখানে আর একটা রাতও কাটাতে পারছিল না।
বাই বাই। গত রাতে ভীষণ ঠান্ডা ছিল, একদম ঘুমোতে পারিনি, সত্যি বলছি খুব বাজে অবস্থা। আমি এবার বাড়ি যেতে চাই। মানুষ বুঝতে শুরু করলো যে যদি সত্যি এই স্টোরে টিকে থাকতে হয় তবে অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি। ওয়ার্কআউট শুরু করার জন্য রেডি? রেডি। আজ তো একটা ওয়ার্কআউট স্টেশন। এটা আমাদের বেঞ্চ, এখানে আমরা বেঞ্চ প্রেস করি। ঠিক আছে, একটু দেখো তো নোলান। বাহ, এটা তো দেখছি বেশ ভালো কাজ করছে। এরা অ্যাক্টিভ থাকতে চারপাশের জায়গা আর জিনিসপত্রগুলোকে ঠিক মতো ব্যবহার করছে। টাকা জিততে পারি বা না পারি, বডি বানিয়ে ফিরবই। আর যদি এখানে ওয়ার্কআউট করতে হয় তবে স্নান তো করতেই হবে। এখানে শাওয়ার বানানো হয়েছে নাকি? হ্যাঁ ঠিক এই দরজার পেছনেই। ও, হ্যাঁ, জায়গাটা তো দেখুন, বেশ এইভাবে করা। গরম। আমরা এখানে এই পাইপটা ঝুলিয়ে দিই, তো এটাই আমাদের শাওয়ার, এই যে দেখুন। তারপর ওইভাবে ওটা ঝুলিয়ে রাখো। বাড়ির বাইরে আর একটা আছে। ওয়াও, 4 দিন হয়ে গেছে আর যেহেতু শেষ মানুষটির ফোনও বন্ধ, তার পরিবারের লোকজন দেখা করতে চলে এসেছে। বাড়ির মানুষরা দোকানের সামনে এসে কাঁচের ওপাশ থেকে প্রিয়জনকে হাত নেড়ে দেখছে। তোমার বয়ফ্রেন্ড ভেতরে আছে, তুমি কতবার তাকে দেখতে আসো? একদিন পর পর। একদিন পর পর স্রেফ জানলার কি আর ওপাশ থেকে করা দেখে যাবে? যাও। কিন্তু কেউ কেউ ভোলেনি যে তারা এখানে ঠিক কি করতে এসেছে। আমি সতর্কতা কমাবো না আর ঘাঁটি ছেড়ে কোথাও যাব না। হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু যখন $2.5 লক্ষ ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবেই ঘুমোবো। কিন্তু একজনই মাত্র এই কম্পিটিশনটা জিততে পারবে। তাই পঞ্চম রাতে জেভিয়ান ঠিক করলো সে চুপি চুপি ড্রিম টিমের দুর্গে ঢুকবে আর সেখানে গিয়ে একজনের বিছানা হিসেবে ব্যবহৃত পুল ফ্লোটি ফুটো করে দেবে। ওটা তক্ষুনি তাদের নজরে এলো। ও না, কিছু মানুষ এখানে এসেছে যারা ভাবছে ফ্লোটিগুলো ফুটো করে দেওয়াটা খুব মজার কাজ। এখন এটা আমাকে সারাই করতে হচ্ছে। ভাই, ওরা আমার খুব ক্ষতি করলো। প্রডিউস সেকশনে থাকা যশ পুল ফ্লোটিতে হামলাটা পরিষ্কার দেখতে পেয়েছিল আর সে সাথে সাথেই গানারকে বলে দিল এটা কে করেছে। আমার ফ্লোটিটা নষ্ট করে দিল। আমি খবর পেলাম যে একটা সবুজ জামা পরা বেটে লোক, সে নাকি কার উস্কানিতে ফ্লোটিগুলোকে ফুটো করে বেড়াচ্ছে। কি অদ্ভুত লোকজন। আর যখন জেভিয়ান দেখলো যে যশ ওর নামে বলেছে, সে তখন প্রডিউস সেকশনের দিকে নজর দিল। আমি দুঃখিত। আজ রাতে আমরা সবাই জেগে থাকলে কেমন হয়? চলো আজ রাতে সবাই জেগে থাকি। আমাকে ছোবে না, একদম একদম তুমি ছোবে কি না, থামবে? ছোবে না বলছি। আমি বললাম তো তোমাকে ছোবে না, ছুঁইনি, বললাম তো। এটা পাগল। হ্যাঁ, তোমার এখানে মাথা গলানোর কোনো দরকার ছিল না। তুমি কি বাচ্চা নাকি? এখন কে বাচ্চার মতো আচরণ করছে? অন্যরা যখন দেখলো জেভিয়ান কি করেছে, তারা ঝামেলাটা ওর ঘাঁটির দিকে ঠেলে দিল। আরে না! ও, তোমরা এভাবেই খেলতে চাও? হ্যাঁ, আমরা এভাবেই খেলবো। এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পপ টার্টসগুলো নয়, পপ টার্টসগুলো নয়। আরে বলছি তো না! একটা বাজে কাণ্ড ঘটে গেল। দেখছেন তো, পুরো ফ্লোরটা তছনছ হয়ে গেল। দেখলে তো, বাচ্চারা ঠিক এই কাজটাই করে। যদি কোনো কম্পিটিশন করতে হয় তাহলে মন থেকে সেটা করতে হয়। আর সত্যি বলতে আমার এটা মনে হচ্ছে আমি যদি চালিয়ে যাই তাতে আমার মন সায় দেবে না। কিন্তু শুধুমাত্র ইনোভেটররাই একা ক্ষতিগ্রস্ত হয়নি। মিল্ক জোনে থাকা ড্রিম টিমের একজন সদস্য এই হাঙ্গামায় অন্যদের চেয়ে বেশি আঘাত পেল। পরিস্থিতি বড্ড বেশি হাতের বাইরে চলে যাচ্ছে আর আমার মনে হয় আমার চলে যাওয়াই উচিত। ঠিক আছে ভাই, এটা বিশ্বাস করা কঠিন যে এই সবকিছুর শুরু হয়েছিল জেভিয়ানের স্রেফ একটা পুল ফ্লোটি ফুটো করার পর। কি বলতে চাইছো? তোমার উদ্দেশ্য ছিল ঝামেলা করা? পরিকল্পিত ঝামেলা, যদিও ওটা একদমই পরিকল্পিত ছিল না। পরিবেশটা বেশ থমথমে ছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলতে পারেন, টেনশন হচ্ছিল। ঝামেলার পর একদিনের বিশ্রামে স্টোরটা আবার শান্ত হয়ে উঠল। গুড মর্নিং, গুড মর্নিং। পরিবেশ ভালো হবার একটা কারণ হ্যারি আর সেলেস্টিন, যারা এই স্টোরের অঘোষিত অভিভাবক হয়ে উঠেছিল। যেহেতু আমি জোয়ান ছেলেদের সাথে শরীরচর্চা করতে অভ্যস্ত, তাই ওদের সাথে জমে গিয়েছিল। সবাই ওকে মা বলে ডাকে আর আমি বাবা। সত্যি বলতে আমরা এখানে খুবই ভালো কিছু বন্ধু পেয়েছি। তারা এমনকি হ্যারির নিজের লেখা গান শোনার জন্য সবাই জড়ো হয়েছিল। এটা স্রেফ একটা পুরনো গান। আই লাভ ইউ বেবি 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 আই লাভ ইউ। তো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমাদের সন্তানদের কাছে ফিরতে হবে, এটাই তো আমাদের জীবন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এত কিছু করার জন্য। বেশ ভালো সময় কাটলো, খুব এনজয় করলাম। ভালো থাকবেন স্যার। ভালো থেকো। বাই, লাভ ইউ। আমি শুনলাম তুমি নাকি চলে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। ও সত্যি বেরিয়ে যাচ্ছ? একদম। আমি কারণটা আর জানতে থাকছি পারি? না। আসলে আমি 3 মাসের প্রেগনেন্ট। বাড়িতে 3 বছরের একটা বাচ্চা আর হাজবেন্ড আছে। এই তো আমাদের হবু মা, সবাই দেখো, হবু মা। প্রেগনেন্ট মার বয়স্ক দম্পতিকে শান্তিতে ঘুমোতে দেওয়ার মতো সৌজন্যবোধ সবারই ছিল, কিন্তু ওরা চলে যেতেই ম্যানেজার অফিসের দলটা ঠিক করলো যে এই সৌজন্য দেখানোর দিন শেষ। রাত এখন 3টে বাজে বন্ধুরা, চলো এবার একটু মজা করা যাক।
হ্যারি এখানে নেই, আমরা সত্যি তোমাকে খুব মিস করছি, কিন্তু এই কাজটা আমরা 1 সপ্তাহ ধরে করার অপেক্ষায় ছিলাম। বন্ধুরা, ভোর 4টে বাজে। চলো সবাই মিলে এবার কান ফাটানো চিৎকার শুরু করি। তাহলে শুরু করি। ঠিক আছে বন্ধুরা, আমি এবার চললাম। কিন্তু ওরা শুধু একজনকে বাদ দিয়েই থামলো না। সত্যি বলতে ওরা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ রোজ রাতে এভাবেই জ্বালিয়ে যেতে হবে। আজ রাতে যদি আপনাদের ঘুমোতে কষ্ট হয়, তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই সপ্তাহের বাকি রাতগুলো আপনাদের একইভাবেই কাটবে। আমরা তো হার মানছি না, তাই সুযোগ থাকতে আপনারাই চলে যান। এই স্টোরে বসে থেকে আপনারা সময় নষ্ট করছেন শুধু। তবে আমি তো একটা বেকার লোক। এই একটানা বিকট শব্দ সবাইকে পাগল করে দিচ্ছিল। রবিকে আমার একদমই সহ্য হচ্ছে না। আমি আর কারোর সাথে মিলে কিছু করতে চাই না। সবার উপর থেকেই আমার মনটা বিষিয়ে গেছে। আর টিনোর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। আর ও চলে যাবার পর টিনোর বাদ পড়াটা ফোর্ট ফ্রিজিয়ার ড্রিম টিমের মধ্যে একতা তৈরি করে দিল, যেটা একটা দারুণ বয়েজ ক্লাব হয়ে উঠলো। ফ্রিজি বস আর ড্রিম টিম একসঙ্গে আমরা, যেটা আমার কাছে একটা দারুণ শক্তি বলে মনে হচ্ছিল। আমি $2.5 লক্ষ নিয়ে এখান থেকে বেরোবো। আর আমার জিততে ভালো লাগে। আমি হার মেনে নেওয়ার জন্য তো এখানে আসিনি। কিন্তু সবকিছু প্ল্যান মাফিক চলে না। পিছনে পার্টি হবে এবার। জশ, নিজের পা দেখো। এটা আমার অসাবধানতার ফল, আমাকে যেতেই হবে, কিছু করার আর নেই। রাত নামতেই সেই চিৎকার করা দলটি আবার শুরু করলো। আজকের রাতটা ভয়ঙ্কর হবে, সবাইকে জেগে থাকতে হবে। ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। ওঠো ওঠো সবাই। শুরু হলো, ওরা আবার শব্দ করা শুরু করেছে। এই তো ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠোকো ঠোকো, আরো ঠোকো। ওরা সত্যিই চায় মানুষ যাতে এই স্টোরটা ছেড়ে পালিয়ে আমি যায়। ঠিক করেছি যে আমি আর এখানে থাকবো না। বন্ধুরা, আমি এবার হার মানলাম। সরি, আমি আর পারছি না। তবে এই চিৎকার চেঁচামেচির একটা উল্টো ফলও দেখা গেল। হুয়ান কোনোভাবেই এই হাঙ্গামার মধ্যেও ঘুমাতে পারত, তাই সে খুব ভোরে ঘুম থেকে উঠে ওদের উচিত শিক্ষা দেবার পরিকল্পনা করলো। হুয়ানের ঘুমের রুটিন তো একদম আলাদা ধাঁচের। বল নেই। বড্ড বেশি শব্দ হচ্ছে না। কেন? এখনো পর্যন্ত হুয়ান লোকটা খুবই শান্তশিষ্টই ছিল, তাই কেউ বুঝতে পারছিল না এটা কি ওর কোনো চাল নাকি একঘেয়েমি কাটানোর উপায়। ও কি আমাদের উপর বিরক্ত হয়ে এসব করছে? এটাই একমাত্র কারণ। দেখে মনে হচ্ছে তুমি ওর উপর খুব রেগে রয়েছো। হুয়ান, চুপ করো না। গুড মর্নিং। কিন্তু শব্দ হোক বা না হোক, একটা কঠিন সত্য সবাইকে বিঁধছিল। এই 4 দেওয়ালের বাইরের পৃথিবীটা ওদের ছাড়াই এগিয়ে যাচ্ছে। তোমার ছেলের কাছে ফিরে যাওয়ার জন্য তোমার আফসোস হবে না তো? ভাগ্য বদলে দেওয়ার মতো টাকা হলেও আমার মনে হচ্ছে আমি অনেক কিছু হারাচ্ছি। এখানে যতগুলো দিন কাটাচ্ছি আমি ওদের মিস করছি। যত দিন যাচ্ছে এখানে থাকতে আমার ততই অপরাধ বোধ হচ্ছে। এটা স্পষ্ট ছিল যে বাচ্চাদের সঙ্গ না পাওয়াটাই চ্যালেঞ্জের সব থেকে কঠিন পরীক্ষা। তাই যখন হুয়ান ওর ছেলেকে বাড়ি পাঠিয়ে দিল, ওকে যেতেই হবে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ওকে স্কুলে যেতেই হবে। আর এটাই প্রমাণ করে যে সে তার পরিবারের জন্য কতটা দায়বদ্ধ ছিল। আমি জানি এটা অনেক বড় অঙ্কের, কিন্তু ওর পড়াশোনাটা আগে। বাই অ্যাঞ্জেল। লাভ ইউ। আমরা সবাই তোমাকে খুব মিস করব। আর এখন দেখে মনে হচ্ছে এখানে একা টিকে থাকাটাই বোধহয় সব থেকে ভালো কৌশল। তুমি যেটা বললে সেটাই ঠিক, তুমি একদম ঠিক বলেছো। কারণ শেষ পর্যন্ত এই সবকটা দলই এখানে টিকে থাকতে একে অপরের ওপর নির্ভরশীল ছিল। আমি দেখছিলাম পুরো একটা ছোটখাটো সমাজ গড়ে উঠেছে। গানার, তুমি কি চিকেন স্যান্ডউইচ খাবে? তবে একটা সমাজকে ধ্বংস করতে স্রেফ একটা বাজে লোকই যথেষ্ট। দেখুন, যখন আমি অনেক দরকারি জিনিসের সাথে মজার জিনিসও রেখেছিলাম, এই যেমন ধরুন রান্নার বার্নার আর এই বাস্কেটবল রিং। এটাই একমাত্র জিনিস ছিল যা ওদেরকে আনন্দ দিচ্ছিল। ওরা যদি বাস্কেটবল খেলতে না পারে তবে অনেকেই হয়তো হার মেনে চলে যাবে। তার মানে জেভিয়ান খুব ভালো করেই জানতো কোথায় আঘাত করতে হবে। অনেকদিন হাতটা নোংরা করা হয়নি। বাস্কেটবল নিয়ে আমার আসল পরিকল্পনাটা হলো আস্ত বলটাই বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া। কোনো টেনশন থাকবে না, কেউ মাথা ঘামাবে না, চারিদিকে শান্তি থাকবে। কিন্তু আমি এমন একটা দৃশ্য তৈরি করতে চাই যেখানে শোয়ের সবটুকু নজর শুধু আমার ওপর থাকবে। তাই আমি বাস্কেটবলটা রবির ডাস্টবিনে লুকিয়ে রাখবো, যাতে ওরা খুঁজতে এলে দোষটা রবির ওপরেই পড়ে। রবি, তৈরি থাকো। বাই। আর এই প্রথম সকালটা একদম নিস্তব্ধ ছিল, কিন্তু এই নীরবতাই বুঝিয়ে দিচ্ছিল যে কিছু একটা গোলমাল হয়েছে। এই, তোমরা কি বাস্কেটবলটা দেখেছো? না বন্ধু, আমি তো দেখিনি। কেউ আমাদের বাস্কেটবলটা নিয়ে নিয়েছে। ওটা এখানেই কোথাও আছে। আমরা ওটা অবশ্যই খুঁজে বের করব। মজার ব্যাপার হলো যে জিনিসটা সকালে সবার ঘুম কেড়ে নেয়, সেটাই আবার সারাদিন ওদের মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। শোনো, এখানে কাউকে সাধু মনে বলাই বাহুল্য ওটা ছাড়া ওদের বেশ কষ্ট হচ্ছিল। খুবই বাজে অবস্থা। তোমরা এই বলটা নাওনি তো? কি বলো? আমরা ঘুমিয়েই কাটিয়েছি। তোমাদের কাছে বাস্কেটবল আছে?
না। বলটা কি তোমাদের কাছে? না, আমার কাছে নেই। তবে কার কাছে আছে? এবার জেভিয়ান আরামে বসে সবকটা দলকে ভাঙতে দেখতে পারবে, যেহেতু সে একাই জানতো ওটা কোথায় আছে। অন্তত সেটাই ভেবেছিল। আমি জানি বাস্কেটবলটাকে নিয়েছে সত্যি? কে? জেভিয়ান। ও ওটা ডাস্টবিনে ফেলেছে। সে ঘুণাক্ষরও বুঝতে পারেনি যে অটাম পুরো সময়টা ওখানেই ছিল আর পুরো ঘটনাটা ও লক্ষ্য করছিল। এটা তো ভীষণ ভীষণ বোকামি। ও তো আমাদের রোজ এটা নিয়ে খেলতে দেখে। এই বাস্কেটবল খেলাটাই আমাদের একমাত্র বিনোদনের উপায় তুমি ছিল। কি ওদেরকে গিয়ে সব বলবে? ওদের বলছি, বলও গেছে, ডাস্টবিনও গেছে, জেভিয়ানি ওটা ফেলেছে। কি? ও এখন কোথায়? এই জে, এদিকে এসো। শোনো জে, ও বলছে তুমি নাকি আমাদের বাস্কেটবলটা ফেলে দিয়েছো। অটাম বলছে আমি বলটা ফেলে দিয়েছি, আমি তো এতক্ষণ ঘুমোচ্ছিলাম। ও বলছে ও নিজে তোমাকে ময়লার গাড়িতে ফেলতে দেখেছে, আর ময়লার গাড়ি ময়লার সাথে বলটাও নিয়ে গেছে। কিসের ময়লার গাড়ি? আমি তো কাউকে আবর্জনা সরাতেই দেখিনি। আমি বলিনি যে আমি তোমাকে নিজে হাতে ওটা করতে দেখেছি। আমি বলেছি হয়তো ফেলেছো, হয়তো না, ফেলোনি। আমাদের কথার মধ্যে কোনো হয়তো বলে কিছু ছিল না। তুমি পরিষ্কার ঠিক বলেছো আছে, ওটা আসলে ফেলেছে। আমি হ্যাঁ, আমার ঘুমাচ্ছিলাম। সত্যি জানতে ইচ্ছে করছে কেন আমি আমার নামটা এখানে ঘুমাচ্ছিলাম, টানা বুঝলে? হচ্ছে। এর থেকে বড় বোকামি তুমি আর করতে পারতে না। বোকামি কেন হবে? এটা তো একটা প্রতিযোগিতা। এই ওর মুখটা দেখো, টমেটোর মতো লাল হয়ে গেছে। জেভিয়ানকে নিয়ে এখানে এখন সকলেই তোমার বিরুদ্ধে। আমার মুখ বন্ধ রাখাই উচিত ছিল ভাই। আমি কি তবে ভিলেন? অবশ্যই। যদিও জেভিয়ান আসলে রবিকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু পরিকল্পনার এই ভুলে নতুন একজন বলির পাঁঠা পাওয়া গেল, আর খুব দ্রুত এটা তাকে প্রভাবিত করলো। অটাম বুঝতে পারছে ওর সাথে কেউ আর কথা বলছে না। ও এখন কোন ঠাসা হয়ে গেছে। হ্যাঁ, এমনকি জেভিয়ানও না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও কি দেখছে না ও যখনই আসছে আমি দূরে চলে যাচ্ছি? ভাই তুমি আমার উপর সত্যি রেগে নেই তো? আমি কোনো কথা বলতে চাই না, আমি আশেপাশেও থাকতে চাই না। ভিডিওটা প্রতিযোগীদের জন্য কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আগামী 30 দিনের মধ্যেই কিন্তু সব খাবার নষ্ট হয়ে যাবে। আমার তো মনে হয় পাউরুটিগুলো আজ নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চারপাশটা একটু দেখাও। এই জায়গাটাই আমার সব থেকে প্রিয়, আর এটা আমার বিছানা। ও, ভালো ঘুম হচ্ছে তো? হ্যাঁ, আমি তো মিলিটারিতে ছিলাম, ওখানে আমাদের গর্তে বা লোহার ফ্রেমের উপরেও ঘুমোতে হতো। মানে খুব কঠিন ব্যাপার ছিল। ওর সাথে আমি কখনোই লড়তাম না। তুমি কি অ্যাঞ্জেলকে মিস করছো? হ্যাঁ, আসলে শেষ পর্যন্ত সবাই নিজের কথাই ভাবে, তবে পাশে বন্ধু থাকলে সময়টা ভালো কাটে আর কি। আমার মনে হয় কোনো টাকাই সময়কে ফিরিয়ে দিতে পারে না, এবং এটা আরো কঠিন কারণ আমি চাকরি ছেড়েছি এখানে আসার জন্য, আর এখন আমি আমার ছেলেকে দেখতে চাই। তাই আমি এবার বাড়ি যেতে চাই। আমার বাচ্চার আমাকে দরকার। 3 সপ্তাহ অনেকটা লম্বা সময় একজন মায়ের পক্ষে সন্তানের থেকে দূরে থাকার জন্য। অটামকে নিজের ছেলের জন্য বাড়ি চলে যেতে দেখে রবিরও মনে হলো যে 20 দিন নিজের মেয়ের থেকে দূরে থাকাটা সত্যিই অনেকটা লম্বা সময়। আমি সত্যি ভেবেছিলাম যে আমি জিতবো, কিন্তু আমি এখানে 3 মাস থেকে আমার বাচ্চাকে মিস করতে পারবো না। রেড লাইন, $2.5 লাখ হাতছাড়া, ভাবাই যায় না। আমি তোমাদের আগেই বলেছি, স্টোরে পা দেওয়া মাত্রই বলেছি যে সবই আগে থেকে সাজানো গেম প্ল্যান। রবিন নামে যত বদনাম ছিল সেগুলো সব আমি নিজের ভেতরে শুষে নিয়েছি। আমি একদম বদলে গিয়েছি, অন্য মানুষ হয়ে গেছি। তাই সেই হিসেবে বললে তো এখন আসি। অটাম যখন বল চুরির সব দোষ নিজের ঘাড়ে নিল, জেভিয়ার নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করলো। ওরা অটামকে একদম তুলোধনা করছে। বিষয়টা এমন নয় যে অটাম মিথ্যে বলছে বলে ওরা ঘৃণা করছে ওকে। বিষয়টা হলো আমি ওদেরকে দিয়ে ওকে ঘৃণা করাচ্ছি। ও সত্যি কথাটাই বলেছে। এবার একটা ইভিল মিউজিক চালাও। দেখে মনে হচ্ছিল জেভিয়ান এই স্টোরের খলনায়ক হতেই বেশি পছন্দ করছে, আর সে চাইছিল সবাই সেটা জানুক। দেখো, আমি সত্যি বলতে কাঁদছিলাম আর ওদের কাছে মিথ্যা বলছিলাম যে আমি চোখের জল ফেলে মিথ্যা বলতে পারি। তুমি খুব ভয়ঙ্কর। আমি জেভিয়ানকে পছন্দ করলেও বিশ্বাস করি না। আমি তো ছেলেদের আগে ওর থেকে সাবধান থাকতে বলেছিলাম। ওরা ওকে একদম পছন্দ করে না। একদম না। আর ড্রিম টিম ঠিক করলো সেই সুযোগটাই ওরা কাজে লাগাবে। আমরা ঠিক করেছি খাবার দাবারের কন্ট্রোল আমরা নিজেরাই নেব। যেহেতু তারা একটা গ্রসারি স্টোরে ছিল এবং সেখানে বলতে গেলে অঢেল খাবার ছিল, তাই তারা ফোর্ট ফ্রিজের সাথে জোট বেঁধেছিল, আর সবাই যেটা সবচেয়ে বেশি খায় সেই খাবারটাকে লক্ষ্য বানিয়েছিল। আচ্ছা, আমরা যদি ওদের বার্নারগুলো আমাদের কাছে বার্নারটা থাকলে এটা আমাদের কাছে ফিরে আসতো। যদি দোষটা জেভিয়ানের উপর চাপিয়ে দিই? হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো উপায়। জেভিয়ানকেই ফাঁসাতে হবে। তাই ফাতিমা চলে যাবার পর যখন তারা অফিসিয়ালি টপ 10-এ নেমে এলো, তখন ওরা নিখুঁত পরিকল্পনা করলো সবকটা বার্নার চুরি করার। কাল আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করব। বার্নার চুরি করার জন্য সেই টপ 10 সেরেমনি ছিল স্রেফ একটা অজুহাত। এই টপ 10 সেরিমনির জন্য আমরা সবাইকে এখানে ডেকে আনবো। যেই আলো নিভে যাবে, এই তো আলো নিভে গেছে। টপ 10! সবাই যখন সেলস ফ্লোর ছেড়ে চলে এলো, সবাই এদিকে চলে এসো। কলিন ছাড়া সবাই এক জায়গায় জড়ো হলো। এই তুমি রেডি? হ্যাঁ, আমি আসছি।
ঠিক আছে, কলিন কোথায় ড্রেস চেঞ্জ করছে? সবাই ঠিক এখানেই আসো, খাটো থেকে লম্বা। জেভিয়ানকে দিয়ে শুরু হবে। কলিনের জন্য এখন শাওয়ার থেকে বেরিয়ে আসার রাস্তা পরিষ্কার ছিল, তাই কেউ তার অনুপস্থিতি টের পাওয়ার আগেই সে 4টে বার্নারই চুরি করতে দৌড়ে গেল। অফিস টিম যে বার্নারটা সবার সামনে রেখেছিল সেটাই সে চুরি করলো। সবাই কি এসেছে? না, কলিন এখনো আসেনি, চলে আসবে এক্ষুনি। তাড়াতাড়ি করো কলিন। আসছি। দুটো বার্নার হাতে পাওয়ার পর সে হুয়ানেরটা চুরি করতে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই একটা বার্নারের সঠিক জায়গা ওরা জানতো না। কলিন কোথায় গেল? আরে কলিন নেই কেন? কোথায় গেল? কলিন কোথায়? যাও। কলিন যখন বার্নারটা খুঁজে পেতে হিমশিম খাচ্ছিল, তখন কলিনের দলের সবাই মিলে অন্যদের ভোলাতে ব্যস্ত ছিল। আচ্ছা এখন কি করব? বসে অপেক্ষা করব? তোমাদের একটা জিনিস দেখানোর আছে, কিন্তু মনে নেই সেটা কি। সে রুটির সেকশনে গিয়ে ওপরের তাকে রাখা লুকোনো বার্নারটা নিয়ে নিল। শেষ ধাপ ছিল বার্নারগুলো লুকিয়ে সবার সাথে মিশে যাওয়া। কি করছি আমরা এখন? আমরা তখন আমরা কলিনকে মিস করছি। কলিন কোথায়? তুমি রেডি? হ্যাঁ। আর এখন যেহেতু কলিন গ্রুপে ফিরে এসেছে, এবার এই চুরির দায় কারোর ঘাড়ে চাপানোর পালা। জেভিয়ান এসো। ওরা সবাইকে বড় ফ্রিজারের ভেতর নিয়ে গিয়ে জেরা করতে শুরু করলো। তোমার কি শেষ পর্যন্ত টিকে থাকার ক্ষমতা আছে? জেভিয়ানের জেরা হওয়াটা সবার আগে খুব দরকার ছিল, থ্যাংক ইউ। যাতে সে সব থেকে আগে স্টোরে ফিরে এসে বার্নারগুলো চুরি করার যথেষ্ট সময় পায়। মানে হুয়ানেরটা বাদে আর সবকটা। হুয়ানের বার্নারটা খুঁজে পাইনি। তুমি কি সিরিয়াস? আমি ওটা পাও? সব জায়গায় খুঁজেছি, সত্যি বলছি কোথাও পাইনি। সবকিছু একদম নিখুঁত চলছিল, ভেবেছিলাম 4টেই পেয়ে গেছি। এতে সব পাল্টে যাবে। এটার জন্য নতুন কিছু ভাবতে হবে। সেরেমনি শেষ হবার পরেই এলডিন খেয়াল করলো যে ওদের বার্নারটা নেই। আমাদের বার্নারটা কোথায়? তোমরা কি ওটা সরিয়েছো? না তো, গানার কি ওটা নিয়েছে? গানার নিতেও পারে। আমাদের বার্নারটা কি এখনো আছে? ওয়ান, তোমার বার্নারটা কি আছে? হ্যাঁ তোমার কাছে আছে? হ্যাঁ। আমাদেরটা কেউ নিয়ে নিয়েছে। ওটা হাওয়া হয়ে ও গেছে। মাই গড। ও মাই গড। আর পরিকল্পনা মতোই সবার নজর গেল জেভিয়ানের দিকে। তুমি কোনটা নিয়েছো? মানে কি? আমরা একটা জিনিস খুঁজে পাচ্ছি। তোমাদের কি হারিয়েছে? বার্নারগুলো। ও না, সত্যি বলছি আমার কোনো ধারণা নেই। ঈশ্বরের দিব্যি, আমি পুরোটা সময় এখানেই ছিলাম। ওয়ানেরটা ছাড়া সবার বার্নার চুরি গেছে। বিশ্বাস করো, আমি কারো বার্নার নিইনি। মনে হচ্ছিল ব্রাইস আর কলিনের বুদ্ধিটা কাজে লেগেছে, আমরা চালটা একদম ঠিকঠাক খেলেছি। কারণ যারা এই পরিকল্পনার বাইরে ছিল তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ও জানে ওটা কোথায় ছিল। এটা ভয়ঙ্কর। ও সত্যিই খুব ভালো মিথ্যে বলে। তোমার মনে হয় ওটা ওর কাজ? হ্যাঁ, আমি নিশ্চিত ওটা ওই করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন টপ 10-এ জায়গা করে নিতে ওদের কতটা পরিশ্রম করতে হয়েছে। আর সেই কারণে এই ভিডিওর স্পন্সর স্কোয়ার থেকে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। স্কোয়ার সারা বিশ্বের স্থানীয় ছোট ছোট ব্যবসাগুলোকে সাহায্য করে, তাই টপ 10-এ আসার পুরস্কার হিসেবে যখনই আপনাদের মধ্যে কেউ এই স্টোর ছেড়ে চলে যাবে, তাকে উপহার হিসেবে একটা গিফট বক্স দেওয়া হবে তার ব্যবসার জন্য, এবং সাথে থাকবে আমার আর স্কোয়ারের পক্ষ থেকে $5,000 ক্যাশ। স্কোয়ারকে ধন্যবাদ, কারণ তোমরা কেউ খালি হাতে বাড়ি ফিরবে না। থ্যাংক ইউ স্কোয়ার। এবার তাহলে আমি বলি, এই অফারটা শোনার পর কেউ কি আজই স্টোর ছেড়ে চলে যাবে? আমি চলে যাওয়ার জন্য তৈরি। ও, তুমি চলে যেতে চাও? হ্যাঁ। তুমি চলে গেলে ইনোভেশন টিমের শেষ সদস্য বিদায় নেবে। আচ্ছা, ও ছাড়া কি আর কেউ চলে যেতে চাও? আমি এখান থেকে $2.5 লক্ষ নিয়ে বেরোবো। অবশ্যই ফ্রিজি বয়েজ জিন্দাবাদ, ওরা খুবই ভালো। আমি জিততে চাই, কিন্তু যদি অফারটা নিতে হয় তাহলে দেরি না করে এখনই নেওয়া ভালো। হ্যাঁ, আমিও যাওয়ার জন্য তৈরি। সত্যি? দাঁড়াও, তুমিও চলে যেতে চাও? হ্যাঁ। ক্রিস, না। ক্রিস, না, আমি চলে যাব। ওকে গাইজ, এবার বাইরে এসো। মনে রাখবেন, এখন থেকে যেই বিদায় নেবে সে স্থানীয় ব্যবসার গিফট বক্স এবং স্কোয়ারের পক্ষ থেকে $5,000 নগদ পাবে। ও ও, ওরা দুজনেই বেরিয়ে গেছে। ও মাই গড! দেখো, তোমাদের পরিবার এখানেই দাঁড়িয়ে আছে। ওদেরকে হাই বলো। যাও গিয়ে দেখা করো। ওদের আবার দেখে কেমন লাগছে? দারুণ লাগছে। একটা মিষ্টি মুহূর্ত। আসার জন্য ধন্যবাদ, সাবধানে থেকো। Thank you, অনেক thank you so ধন্যবাদ। much. এখান থেকে ফিরে গিয়ে মজা করো। ঠিক আছে, এবার তুমি আর আমি। তুমি কি ওগুলো না, নিয়েছিলে? আমি বার্নারগুলো নিই। ওগুলো তাহলে কে নিল? কলিনই ছিল শেষ ব্যক্তি যে সেরেমনির সময় ওদিকে গিয়েছিল। ওকে দাঁড়াও, তার মানে বলতে চাইছো কেউ প্ল্যান করে এটা করেছে? হ্যাঁ, যাতে তোমায় ফাঁসাতে হ্যাঁ, পারে? বুদ্ধিটা যে কেন আমার মাথায় এলো না। ও, সত্যি? হ্যাঁ, কারণ বুদ্ধিটা বেশ স্মার্ট ছিল। এখন শুধু হুয়ানের কাছেই বার্নার আছে, যদিও ব্রাইস আর কলিনের প্ল্যানটা এখনো বাকি। এতে পরিস্থিতি বদলে যাবে। এটার জন্য নতুন কিছু ভাবতে হবে। তারা হুয়ানের বার্নারটাকে ব্যবহার করে ওকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার কথা ভাবলো। কাল কোনো রান্না হবে না, সবাইকে বলে দাও। আরে এভাবে আর কতদিন চালাবো বলো তো? ঠিক আছে, আমরা খেতে না পারলে তুমিও পারবে না। একটা ট্রাক রেডি করো, আজকের মধ্যেই সব খাবার স্টোরের বাইরে পাঠাতে হবে। কোনো অজুহাত শুনবো না, পাঠিয়ে দাও তাড়াতাড়ি, বুঝেছো? তবে আগে থেকে নিজেদের জন্য একটা গোপন ভান্ডার লুকিয়ে রাখার পর আমি আমার জীবনে কখনো সার্ডিন মাছ খাবো না। যতটা সম্ভব খাবার তারা স্টোর থেকে সরাতে শুরু করলো। আর পরের দিন হুয়ান মোটেও খুশি ছিল না। তুমি সব খাবার নিয়ে নিলে? এই খাবার তো সবার জন্য, তাই না? ঠিক তো? কোন ধরনের মানুষ কাউকে গরম খাবার খেতে বারণ করে? কাল কোনো রান্না হবে না, সবাইকে বলে দিই। এটা তো আমার দোষ না। ওরা সবাই এসে বার্নারগুলো যে নিয়ে গেল, এটা তো আমার দোষ না। তুমি যেহেতু ওটা শেয়ার করতে চাইছো না, আমরাও সব খাবার স্টোর থেকে বের করে দান করে দিতে পারি। ঠিক আছে,
ঠিক আছে, এই কথাই রইল। কিন্তু গানার এক ধাপ এগিয়ে গিয়ে হুয়ানের সমস্ত রান্নার সরঞ্জাম চুরি করার প্ল্যান করলো। বাসনের কোনো দরকার নেই। তুমি এটা কি করছো? বাসন রেখে হবেটা কি? এরকম করো না। না, এরকম পরের বার করো না। তুমি যাবে। এরকম করো না বন্ধু। তোমার বার্নারটা ইউজ করতে চেয়েছিলাম, এটাই তো বলেছিলাম। আমি কিছু জানি না, আমি না বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমার কড়াইগুলোও গেল, তুমি তাতে কি বুঝেছো? যায় আসে? আমি না বলেছি, বুঝেছো? আমার কোনো অসুবিধা নেই, আমি বিস্কিট খেয়ে থাকবো, শুধু মাংস বেশ, খেয়ে তাই থাকবো। করো। আমাকে সম্মান দিলে তবেই সম্মান পাবে। আমি তোমাকে একটুও সম্মান করি। ঠিক আছে। যা, তাহলে যখন সব খাবার ফুরিয়ে এলো তারা পুরো স্টোরটাকেই তছনছ করতে শুরু করলো। আর এরপর মনে হচ্ছিল হুয়ান বাকি দিনটার জন্য নিজেকে একদম আলাদা করে ফেললো। তুমি বেশি দিন বেঁচে থাকলে ভিলেনই হয়ে যাবে। পুরো গ্রোসারি স্টোরটা তখন একদম বিশৃঙ্খলার শেষ সীমায় পৌঁছে গেছে। হ্যানা আমাকে ওর কুকারটা দিয়েছিল, তাই ওটা চুরি করার বা ভেঙে ফেলার কোনো কারণই আমার ছিল না। বুঝতে পেরেছো তোমরা? আমরা এখন এটাই করছি, আমরাই এখন ভিলেন। আর এটাই ওর ধৈর্যের শেষ সীমা। বাপরে, আর পারছি না। কি খবর সবার? আমরা জেগে উঠছি না কেন? বাস্তবটা বোঝার চেষ্টা করো। আগে যেভাবে চেঁচাচ্ছিলে সেটা ভুলে যাও, সাহস দেখাও, ওটাই ভালো। তোমাদের ওই রূপটাই আমার বেশি পছন্দ। প্রায় 24 ঘন্টা পর ড্রিম টিম সিদ্ধান্ত নিল যে অনেক হয়েছে, এবার থামা দরকার। এই জেভিয়ান, এদিকে এসো, একটু কথা আছে। আমি কথা বলতে রাজি। চলো তাহলে একটা ক্ষমা দিয়ে শুরু করি। আমাদের সম্পর্ক খারাপ করা দরকার নেই, আমরা তো বন্ধু হয়েও থাকতে পারি। হ্যাঁ, আমিও এটাই চেয়েছিলাম। আমি শান্তিতেই থাকতে চেয়েছি। তো তুমি কি কোনো সমঝোতা আসতে চাও নাকি? না, সত্যি বলতে চাই না। তুমি একবার আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা আমি করো। ছিলাম ওই পরিস্থিতিই ছিল। ভালো, তুমি যদি ওর জায়গায় হতে। আরে না, শোনো, ওই কিন্তু সবার আগে সবটা শুরু করেছে। এটা তো তোমাদেরই কৌশল, আর ও এখন ওটা খেলতে চাইছে না। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আর আমি ওদের এমন একটা অপশন দেব যা চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলবে। এখন দেখা যাক ওরা কি সিদ্ধান্ত নেয়। তোমরা হাত তোলো, তোমরা যদি চাও আমি ভিডিওটাকে আরো বেশি কঠিন করে তুলি। 1 2 3 4 5। ঠিক আছে, বোর্ডগুলো নিয়ে এসো। ঠিক আছে। এই পুরো চ্যালেঞ্জে গ্লাসের ওপার থেকে নিজেদের প্রিয়জনদের দেখাটাই ওদের বড় অনুপ্রেরণা ছিল। তাই 30